সাল 1978, 26শে আগস্ট শনিবার। ঘড়িতে তখন রাত ঠিক 10:15 বাজে। দিল্লির ওয়েলিংটন হাসপাতাল, যেটাকে আমরা এখন রাম মনোহর লোহিয়া হাসপাতাল নামে চিনি, সেই হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে আচমকাই এসে হাজির হয় দুজন মাঝবয়সী লোক। তাদের মধ্যে একজনের কপাল থেকে রক্ত ঝরছে। এবার ডাক্তাররা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কপালের ঠিক মাঝখানে প্রায় 5 ইঞ্চি লম্বা আর 1.5 ইঞ্চি চৌড়া একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ধারালো কোনো অস্ত্র বা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এবার ডাক্তাররা তখন ইমিডিয়েটলি ওটা ট্রিটমেন্ট করে ওই লোকটাকে একটা এক্স-রে করার জন্য বলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই লোকটা এক্স-রে করানোর নাম শুনেই একেবারে বেঁকে বসে। সে সরাসরি বলে দেয়, না, আমি কোনো এক্স-রে করাতে পারবো না। এবার যেহেতু এটা একটা মারামারির কেস, স্বাভাবিকভাবেই হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পুলিশ স্টেশনে। অন্যদিকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ডিউটিতে থাকা এক কনস্টেবল এই দুজনকে জেরা শুরু করে। জিজ্ঞাসাবাদে ওই আহত ব্যক্তি নিজের নাম জানায় বিনোদ, আর যে তাকে হাসপাতালে নিয়ে এসছে তার নাম হরভজন সিং। বিনোদ বলে সে সেদিন বাংলা সাহেব রোডের কালীমাতা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন আচমকা 2-3 জন অচেনা লোক এসে তাকে ঘিরে ধরে এবং তার টাকা পয়সা ছিনতাই করতে চায়। এবং তখন বিনোদ তাদেরকে বাধা দিতেই তাদের মধ্যে একজন একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এবার তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হতে না হতেই এরই মধ্যে মন্দির মার্গ পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর রামচন্দ্র আর আরেকজন কনস্টেবল সাথে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। এদিকে ডাক্তাররা ততক্ষণে বিনোদকে ফিট ঘোষণা করে দিয়েছে। সাব ইন্সপেক্টর রামচন্দ্র এরপর বিনোদের সেই ছিনতাইয়ের বয়ানটা অফিসিয়ালি রেকর্ড করে সেখানে বিনোদের সাইন নিয়ে নেয়। এরপর জেরা করা হয় বিনোদের সঙ্গী হরভজন সিংকে। হরভজন সিং বলে সে C/124 মতিনগরে থাকে, আর সে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিনোদকে রক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এবং শুধুমাত্র মানবিকতার খাতিরে তখন সে নিজের মাস্টার্ড কালারের ফিয়াট গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসে। গাড়িটার নাম্বার জিজ্ঞেস করায় হরভজন সিং বলে DHI 280, আর সত্যি সত্যি সেই ফিয়াট গাড়ির নাম্বার প্লেটে ওই নাম্বারটাই লেখা ছিল। এবার এই পুরো ঘটনাটা শোনার পর সাব ইন্সপেক্টর রামচন্দ্র একবার স্পটে যেতে চান। তখন হরভজন সিং সেই ফিয়াট গাড়িতে করেই বিনোদ, হরভজন আর সাব ইন্সপেক্টর রামচন্দ্রকে নিয়ে যান বাংলা সাহেবের সেই কালী মন্দিরের দিকে। কিন্তু সেখানে পৌঁছেই সাব ইন্সপেক্টর রামচন্দ্রের একটা খটকা লাগে। ওখানে গিয়ে তিনি দেখতে পান যে জায়গায় একটা মানুষের মাথায় 5 ইঞ্চির একটা গভীর ক্ষত তৈরি করে দেওয়ার মতো মারাত্মক ধস্তাধস্তি হয়েছে, সেখানে 1 ফোঁটাও রক্তের দাগ মাটিতে পড়ে নেই। শুধু তাই নয়, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করায় তারাও অবাক হয়ে বলে যে না, আজ সারাদিনের মধ্যে এই এলাকায় এরকম কোনো ছিনতাই বা মারামারির ঘটনা ঘটেনি। এবার এই কথাটা শোনার পর সাব ইন্সপেক্টরের মনে একটু সন্দেহ জাগে। তিনি ওই লোক দুটোকে বলেন পরের দিন মানে 27শে আগস্ট সকাল ঠিক 10টার সময় তারা যেন মন্দির মার্গ থানায় গিয়ে একবার দেখা করে। বাকি জিজ্ঞাসাবাদটা ওখানেই হবে। কিন্তু আসল টুইস্টটা পরের দিনই আসে। সকাল 10টা বেজে পার হয়ে যায়, অথচ বিনোদ কুমার বা হরভজন সিং কেউই থানায় হাজিরা দিতে আসে না। পুলিশ তখন আর 1 ফোঁটাও সময় নষ্ট না করে তাদের দেওয়া মতিনগরের ঠিকানায় ফোর্স পাঠায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মতিনগরে C/124 বা পুষ্পা বিল্ডিং যে অ্যাড্রেসটা ওরা দিয়েছিল, ওই অ্যাড্রেসের নামে কোনো অ্যাড্রেসই রেজিস্টার্ড নেই। ওই এলাকায় এই নামের কোনো মানুষ কোনোদিন বসবাসই করত না। অর্থাৎ তাদের দেওয়া নাম ঠিকানা সবটাই ছিল সম্পূর্ণ ভুয়ো। আর ওই ছিনতাইয়ের ঘটনাটাও একটা সাজানো নাটক। এরপর পুলিশ যখন হরভজন সিং এর দেওয়া সেই ফিয়াট গাড়ির নাম্বার প্লেটে লেখা DHI 280 নাম্বারটা নিয়ে RTO অফিসে খোঁজ খবর নিতে যায়, তখন আরো একটা বড় ধাক্কা খায়। কারণ RTO রেজিস্টার অনুযায়ী ওই নম্বরটা কোনো ফিয়াট গাড়ির ছিলই না, ওটা ছিল একটা স্কুটারের নাম্বার প্লেট। এবার দিল্লি পুলিশের সামনে কয়েকটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। কে ছিল এই দুই রহস্যময় ব্যক্তি? কেনই বা তারা এইভাবে নিজেদের পরিচয় গোপন করছে? আর তার থেকেও বড় কথা, ওই লোকটার মাথায় যে 5 ইঞ্চির আঘাতটা ছিল সেটা কি করে হলো? নমস্কার, আমি অপূর্ব, আর আজকে আমরা যে কেসটা নিয়ে কথা বলবো
সেটা আজকের কেস নয় বা রিসেন্ট টাইমসের কেস নয়। এই কেসটা দিল্লির বুকে ঘটে যাওয়া বহু বছর আগের একটা কেস। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে এত কেস হয়ে যাচ্ছে চারিদিকে, এই কিছুদিন আগে মুম্বাইয়ের একটা ট্রেনে একটা লোক আরেকটা লোককে কুপিয়ে মেরে ফেললো, আরেকটা কাপেল পাহাড়ে গিয়ে ধাক্কা মেরে ফিয়ান্সেকে ফেলে দিল, এরকম কেস হয়ে যাচ্ছে। তারপরেও এত কেস থাকতে হঠাৎ করে এই পুরনো কেসটা নিয়ে কথা বলার দরকার পড়লো কেন? দরকার পড়লো কারণ এই ঘটনাটার উপর বেস করে অনেক সিনেমা সিরিজ হয়েছে আমাদের দেশে। মানে অনেক বলবো না, হাতে গোনা কয়েকটাই হয়েছে, বাট যাই হোক, এই রিসেন্টলি একটা সিরিজ অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে যেটার নাম হচ্ছে রাখ। এই সিরিজটা ইটসেলফ খুবই সুন্দর, খুবই ভালো, বাট ওই সিরিজটা যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে ওই ঘটনাটার উপর বেস করে সিরিজটা বানিয়েছে, বাট ওই সিরিজে অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। মানে আমি চেঞ্জ শুধু বলতে আমি নামের কথা বলছি না, যে পুলিশ ইন্সপেক্টরের নাম চেঞ্জ করে দিয়েছে বা যে ভিকটিম বা অ্যাকিউজড ওদের নাম চেঞ্জ করে দিয়েছে, এইরকম চেঞ্জেসের কথা বলছি না। অনেক বিষয়বস্তু, ইনভেস্টিগেশনের প্রসেস, তারপর যেভাবে ধরা হয়েছিল আর রাঙ্গা বিল্লা যা করেছিল। প্রথম কথা হচ্ছে সিরিজটায় দেখানো হয়েছে যে রাঙ্গা বিল্লা পরিস্থিতির শিকার, মানে এই সমাজ ব্যবস্থার থেকে জন্ম নেওয়া দুই অপরাধী, এই সমাজ ব্যবস্থায় ফসল ওরা, বাট বিষয়টা সেরকম নয় এবং ইনভেস্টিগেশনটাও সেরকম ভাবে হয়নি যেরকমটা ওই সিরিজে দেখানো হয়েছিল। তাই আমার মনে হলো যে এই সময়ে এই বিষয়টা নিয়ে একটা ডকুমেন্টারি বানানো উচিত, যাতে এই ভিডিওটা দেখে তারা সত্যিকারের কি ঘটেছিল আর রাঙ্গা বিল্লা আসলে কতটা খতরনাক ছিল, আর যারা ইনভেস্টিগেশন করছিল বা তদন্তকারী অফিসাররা কিভাবে ওদেরকে খুঁজে বার করে পাকড়াও করেছিল, সেই সমস্ত ঘটনার কিছু চেঞ্জ না করে কোনো রকম মশলা না মিশিয়ে যদি একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ রাঙ্গা অ্যান্ড বিল্লা। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা, আসলে আমি রোজই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, কিন্তু আজকে সেটা বলবো না। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমরা অলরেডি 2,25,30,000 সাবস্ক্রাইবার হয়ে গেছি। তো আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। বাট আমি যেটা বলার জন্য পজটা নিলাম সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের চারপাশে বা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের চারপাশে এরকম অনেক ঘটনা ঘটে যায় যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, যেগুলো আমরা আমাদের লজিক্যাল মাইন্ড আমাদেরকে কোনো উত্তর দিতে পারে না, এবং সেই ধরনের অভিজ্ঞতাগুলোকেই আমরা বলি ভৌতিক অভিজ্ঞতা বা কোনো অদ্ভুত অভিজ্ঞতা। তো এইরকম কোনো ভৌতিক বা অদ্ভুত অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে বা আপনার পরিচিত কারোর থেকে থাকে এবং আপনি যদি সেই গল্পটা শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে বলি আমাদের নতুন চ্যানেল ভূতপূর্ব কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে এবং সেটার লিঙ্ক পিন কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা যদি আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে চান তাহলে প্লিজ ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে নিন, story.bhutopurbo@gmail.com। আপনার অভিজ্ঞতার গল্পটাকে নিয়ে আমরা আমাদের মতো করে একটা সিনেমাটিক স্টাইলে এই গল্পটা প্রেজেন্ট করব আমাদের নতুন চ্যানেলে। তাই আর দেরি করবেন না, আমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে, সেখানে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। যাই হোক, চলুন এবার ভিডিও শুরু করা যাক। এই কেসটাকে বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে ঠিক একই দিনে দিল্লির অন্য এক প্রান্তে ঠিক কি ঘটছিল। তারিখটা মনে রাখবেন, আবারও বলে দিচ্ছি, 1978 সালের 26শে আগস্ট, শনিবার। দিল্লির ধৌলা কোয়ার সার্ভিসেস অফিসার্স এনক্লেভ, মানে সরকারি অফিসারদের জন্য একটা থাকার জায়গা। এখানে নিজের স্ত্রী আর 2 ছেলে মেয়ের সাথে থাকেন ক্যাপ্টেন মদন মোহন চোপড়া। তিনি ইন্ডিয়ান নেভির একজন ডিসিপ্লিনড অফিসার। ওনার মেয়ে গীতা চোপড়ার বয়স মাত্র 16 থেকে 17 হবে। সে দিল্লির ফেমাস জিসাস অ্যান্ড মেরি কলেজের স্টুডেন্ট। গীতার গানের গলা অসম্ভব সুন্দর, একই সাথে তার স্টেজ প্রেজেন্সও অসাধারণ। এদিকে ছোট ভাই সঞ্জয় চোপড়া মডার্ন স্কুলের ক্লাস 10-এ পড়ে। সঞ্জয়েরও কথা বলার স্টাইল আর কনফিডেন্স দুটোই অসাধারণ। এই 2 ভাই বোন পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও ভীষণভাবে ব্রিলিয়ান্ট। তো হঠাৎ করে একদিন ওই 2 ভাই বোনের লাইফে একটা বড় সুযোগ আসে। সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে একটা শো হতো যার নাম ছিল যুববাণী। তো ওই যুববাণী শোটায় লাইভ পারফর্ম করার সুযোগ আসে গীতা আর সঞ্জয়ের কাছে।
এই খবরটা পেয়ে তাদের মা বাবা তো বেজায় খুশি। বিকেলের দিকে দুই ভাই বোন রেডি হতে শুরু করে। প্ল্যানটা ছিল খুবই সিম্পল। সন্ধ্যে 6:30 থেকে 6:30টার মধ্যে তারা বাড়ি থেকে বের হবে, অল ইন্ডিয়া রেডিওর অফিসে গিয়ে সেখানে নিজেদের প্রোগ্রাম করবে এবং রাত 8:30 থেকে 9টার মধ্যে ক্যাপ্টেন চোপড়া নিজের স্কুটার নিয়ে রেডিও স্টেশনে যাবেন এবং তাদেরকে পিক আপ করে বাড়ি ফিরে আসবেন। কিন্তু ঘড়িতে যখন 6:15 বাজে দিল্লির আকাশটা হঠাৎ করেই মেঘলা হয়ে যায়। সেই সাথে শুরু হয় হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এবার ওয়েদার খারাপ দেখে মা বাবা ওদেরকে সাবধানে যেতে বলে এবং দুজনকেই রেডিও স্টেশনের দিকে পাঠিয়ে নিজেরা বেশ রিল্যাক্সড মুডে রেডিওর সামনে অপেক্ষা করতে থাকেন। সময় এগিয়ে যায়। ঘড়িতে ঠিক 8:30 বাজে। এই টাইমটাতে গীতা সঞ্জয়ের লাইভ শো অন এয়ার হওয়ার কথা। ক্যাপ্টেন চোপড়া খুব আগ্রহ নিয়ে রেডিও সুইচ অন করেন, কিন্তু পরক্ষণেই তার বুকটা ধড়াস করে ওঠে। রেডিওর স্পিকারে গীতার নয়, বরং সম্পূর্ণ অন্য একটা মেয়ের ভয়েস ভেসে আসছে। ক্যাপ্টেন চোপড়া ভাবেন হয়তো বৃষ্টির জন্য প্রোগ্রাম ডিলে হচ্ছে, অথবা তারা ভুল করে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে অন্য কোনো চ্যানেল টিউন করছেন। কিন্তু এই সমস্ত কল্পনা উবে যায় যখন আরো খানিকটা সময় কেটে যায়। রাত তখন 8:45 বাজে। ক্যাপ্টেন চোপড়া আর এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারলেন না। তিনি নিজের স্কুটার স্টার্ট দিয়ে সোজা চলে গেলেন অল ইন্ডিয়া রেডিওর বিল্ডিংয়ে এবং অফিসের ভেতরে ঢুকে জিজ্ঞাসা করতেই এক ভয়ঙ্কর সত্যি সামনে উঠে আসে। রেডিও ডিউটিতে থাকা অফিসার জানান গীতা আর সঞ্জয় নামের কোনো বাচ্চা আজ এখানে আসেইনি। ক্যাপ্টেন চোপড়া সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে স্ত্রীর কাছে খোঁজ নেন। উপাস থেকে উত্তর আসে বাচ্চারা এখনো ফেরেনি। এরপর শুরু হয় পাগলের মতো খোঁজাখুঁজি। দীর্ঘ 2-3 ঘন্টা ধরে দিল্লির সমস্ত রিলেটিভস, ফ্রেন্ডস আর বাচ্চাদের ক্লাসমেটদের বাড়িতে ফোন করা হয়। নিজের স্কুটার নিয়ে এখানে সেখানে ছুটে যান, কিন্তু কোথাও এই দুই ভাই বোনের খবর পাওয়া যায় না। অবশেষে রাত যখন 10:15 বাজে, কোনো উপায় না দেখে ক্যাপ্টেন চোপড়া পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন এবং বাচ্চাদের একটা মিসিং ডায়েরি লেখান। তাদের গায়ের রং, জামা কাপড় আর কেমন দেখতে সেই সমস্ত কিছু নথিবদ্ধ করান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সেন্সিটিভ কেসটা নিয়ে শুরুর দিকে দিল্লি পুলিশ এক চরম কেয়ারলেস অ্যাটিটিউড দেখায়। তারা বিষয়টাকে জাস্ট একটা সাধারণ মিসিং ডায়েরি ভেবে ফেলে রেখে দেয়। এদিকে ক্যাপ্টেন চোপড়া যখন হন্যে হয়ে বাচ্চাদেরকে খুঁজছেন, ঠিক সেই 26শে আগস্টের সন্ধ্যাতেই দিল্লির দুজন সাধারণ নাগরিক পুলিশকে দুটো শিউরে ওঠার মতো ইনফরমেশন দিয়েছিলেন। প্রথম ঘটনাটা ঘটে আনুমানিক 6:30 নাগাদ। দিল্লির গোল ডাকখানা এলাকায় তখন ডেইলি ট্রাফিক। ওই চত্বরে একটা যোগ আশ্রম আছে। ওই আশ্রম থেকে খানিকটা দূরেই একটা গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গাড়িটার নাম্বার প্লেট HRK 8930। সেই সময় ভগবান দাস নামের এক ভদ্রলোক গোল চত্বর দিয়ে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। তিনি যখন ওই গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ওই গাড়ির ভেতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পান। তারা বাঁচানোর জন্য চিৎকার করছে। ওই চিৎকার শুনে ভগবান দাস চট করে স্কুটারটা ঘোরান। আশেপাশের আরো কয়েকজন লোক ওই গাড়িটার দিকে দৌড়ে আসেন এবং সিচুয়েশন এমন হয়ে যায়, একজন লোক গাড়ির হ্যান্ডেল ধরে টানও দিয়েছিল, কিন্তু ইনসাইড লক থাকায় সেটা খোলে না এবং বিপদ বুঝতে পেরে ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা এক্সেলেটরে চাপ দিয়ে প্রচন্ড স্পিডে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। ভগবান দাস আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তিনি তৎক্ষণাৎ পিসিআরে কল করে জানান একটা গাড়ি যার নাম্বার HRK 8930, তার ব্যাক সিটে দুটো বাচ্চাকে জোর করে আটকে রাখা হয়েছে আর গাড়ির সামনের সিটে বসে আছে দুজন মাঝবয়সী পুরুষ। ঠিক ওই একই টাইমের কাছাকাছি আরো একটা ঘটনা ঘটে। এই ঘটনাটা ঘটে বাবা করক সিং মার্গে। ইন্দ্রজিৎ সিং নামের এক জুনিয়র ইঞ্জিনিয়ার নিজের স্কুটারে করে ফিরছিলেন। হঠাৎ করে একটা গাড়ি ফুল স্পিডে হর্ন বাজিয়ে তাকে ওভারটেক করে চলে যায়। এবার ইন্দ্রজিৎ যখন গাড়ির ব্যাক উইন্ডোর দিকে তাকায়, সে রীতিমতো শকড হয়ে যায়। সে দেখতে পায় ভেতরে বসা একটা বাচ্চা ছেলে গ্লাসের উপর থেকে নিজের হাত দেখাচ্ছে। তার শরীর থেকে গল গল করে বেরোচ্ছে। ছেলেটি হাত দিয়ে ইশারা করে বাইরের মানুষের কাছে সাহায্য চাইছে।
ইন্দ্রজিৎ সিং সাথে সাথে নিজের স্কুটারের স্পিড বাড়িয়ে গাড়িটাকে ধাওয়া করে এবং গাড়ির একদম কাছাকাছি পৌঁছে যান। কিন্তু গাড়ির ভেতরে থাকা অপরাধীরা রিয়েলাইজ করে যে এই স্কুটারটা তাদেরকে চেস করছে। তাই শঙ্কর রোডের ক্রসিং আসতেই গাড়িটা ট্রাফিক সিগন্যাল অমান্য করে রেড লাইট ভেঙে ঝড়ের গতিতে ভ্যানিশ হয়ে যায়। ইন্দ্রজিৎ সিং স্কুটারটা নিয়ে আর পেরে ওঠেন না, তবে তিনি সাথে সাথে থানায় যান। রাজেন্দ্রনগর পুলিশ স্টেশনে গিয়ে বাকায়দা একটা রিটেন কমপ্লেন ফাইল করেন। তিনি একদম স্পেসিফিকভাবে গাড়ির নাম্বার HRK8930 এবং গাড়ির ভেতরে থাকা 4 জন প্যাসেঞ্জারের ডিটেলস লিখে দেন। দিল্লির দুটো আলাদা আলাদা জায়গায় 2 জন কমপ্লিট স্ট্রেঞ্জার একই টাইমে একই গাড়ির নাম্বার আর ভেতরে বাচ্চাদের কিডন্যাপ হওয়ার কথা পুলিশকে ইনফর্ম করে। কিন্তু এটাই এই তদন্তের সব থেকে বড় ট্র্যাজেডি। দিল্লি পুলিশ এই অ্যালার্ট পাওয়ার পরেও সেই রাতে কোনো নাকা চেকিং বা ইমিডিয়েট সার্চ অপারেশনের ব্যবস্থা করেনি। দিল্লি পুলিশের এই চরম গাফিলতির সুযোগ নিয়ে সেই গাড়িটা রাতের অন্ধকারে কোথায় মিলিয়ে যায় সেটা কেউ জানে না। কেটে যায় পুরো 2 দিন। পুরো দিল্লি শহর জুড়ে তখন তোলপাড় চলছে। 1978 সালের 28শে আগস্ট সোমবার, ঘড়িতে তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্ক আর শঙ্কর রোডের ঠিক মাঝামাঝি একটা এলাকা। জায়গাটাকে সবাই দিল্লির রিজ জঙ্গল নামে চেনে। ধনীরাম নামের এক লোক প্রত্যেক দিনের মতো সেখানে গরু মহিষ চড়াতে গেছে। তো ওই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ঘন ঝোপের আড়ালে ধনীরামের চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। সে কৌতূহলবশত একটু এগিয়ে যায়, আর এগিয়ে একটু কাছে যেতেই তার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যায়। ঝোপের ভেতর পড়ে আছে একটা ছেলে আর একটা মেয়ে। ধনীরাম কোনো মতে নিজেকে সামলে দৌড়ে জঙ্গল থেকে বের হয়। তারপর ওই রাস্তায় ডিউটিতে থাকা একজন হেড কনস্টেবলকে ধনীরাম পথ আটকে দাঁড়ায়। তাকে প্রায় টেনে হিচড়ে জঙ্গলের ভেতরে সেই স্পটে নিয়ে আসে। কনস্টেবল ওই লাশ দুটো দেখেই সাথে সাথে ওয়্যারলেসে মেসেজ পাঠায় এবং মুহূর্তের মধ্যেই পুরো দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে খবর চলে যায় 2 বাচ্চার ডেড বডি পাওয়া গেছে। এই খবরটা পাওয়া মাত্রই রাজেন্দ্রনগর থানার সাব ইন্সপেক্টর হরিচাঁদ নিজের পুরো ক্রাইম টিম নিয়ে স্পটে পৌঁছান। পুলিশ ওই বডি দুটোর চারপাশ আর পকেট সার্চ করতে শুরু করে। সেখান থেকে একটা আইডি কার্ড আর একটা ছোট্ট পার্স পাওয়া যায় এবং ওই আইডি কার্ডগুলো দেখে তদন্তকারী অফিসাররা তৎক্ষণাৎই বুঝে যায় এটা কার। সাথে সাথে খবর দেওয়া হয় নেভি অফিসার ক্যাপ্টেন মদন মোহন চোপড়াকে। তিনি আর তার স্ত্রী ঝড়ের গতিতে সেই রিজ জঙ্গলে এসে পৌঁছান। গত 2 দিন ধরে যে ভয়টা তাদের বুক কুড়ে কুড়ে খাচ্ছিল সেটাই তাদের সামনে এক নির্মম সত্যি হয়ে দাঁড়ায়। খোলা আকাশের নিচে ঝোপের মধ্যে পড়ে থাকা ওই লাশ দুটো আর কারুর নয়, তাদের আদরের 2 সন্তান গীতা আর সঞ্জয়ের। এদিকে পুলিশ এই লাশ উদ্ধার করার পর ইমিডিয়েটলি পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। যেহেতু জঙ্গলের মধ্যে ওপেন এয়ারে লাশ 2 দিনের বেশি সময় ধরে পড়েছিল, তাই প্রাথমিকভাবে ডিকম্পোজিশন শুরু হয়ে গেছিল। কিন্তু তা সত্ত্বেও ডাক্তাররা যখন ওই বডি দুটোর পোস্টমর্টম করে তখন কিছু শিউরে ওঠার মতো ইনফরমেশন সামনে আসে। গীতার মাথায়, ঘাড়ে এবং হাত পায়ে চোটের দাগ রয়েছে, আর ঘাড়ের ইনজুরিটা বেশ মারাত্মক। ধারালো কোপে মেইন ব্লাড ভেসেলটা পুরোপুরি কেটে গেছে। এর ফলে বডি থেকে খুব দ্রুত এক্সেসিভ ব্লাড লস হয়ে গেছে। আর সঞ্জয়ের ছোট্ট বডিটার উপর যে টর্চার চলেছিল সেটা কল্পনা করা যায় না। তার মাথা থেকে শুরু করে কাঁধ, উরু, পেট আর ঘাড়ে অসংখ্য গভীর কোপের দাগ। মানে সঞ্জয়কে কতবার কোপ বসানো হয়েছিল তার কোনো হিসেব নেই। ডাক্তারদের মতে 2 জনের মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত রক্তক্ষরণ আর সাডেন শকের একটা কম্বিনেশন। বডি কন্ডিশন দেখে এক্সপার্টরা ধারণা করে পোস্টমর্টমের প্রায় 50 থেকে 55 ঘন্টা আগে তাদের লাইফ শেষ হয়েছে। আর এই টাইম ফ্রেমটাই প্রমাণ করে 26শে আগস্টে সেই সন্ধেবেলাতেই তাদেরকে খুন করা হয়েছিল। তবে এখানেই শেষ নয়, গীতার বডিতে কোনো আন্ডারগার্মেন্টস ছিল না এবং এটা দেখে তদন্তকারী অফিসারদের মনে স্ট্রং ডাউট হয়েছিল যে খুনের আগে তার উপর সেক্সুয়ালি অ্যাসাল্ট করা হয়েছিল। কিন্তু বডিতে মারাত্মকভাবে পচন ধরায় ডাক্তারদের পক্ষে ফরেন্সিক্যালি কোনো কংক্রিট অপিনিয়ন দেওয়া সম্ভব ছিল না। অন্যদিকে সঞ্জয়ের ভিসেরাল রিপোর্ট থেকে জানা যায় মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে মিল্ক প্রোডাক্ট আর আইসক্রিম জাতীয় কিছু খেয়েছিল।
আর এই সবকটা মেডিকেল রিপোর্ট হাতে আসার পর দিল্লি পুলিশ এবার নড়ে চড়ে বসে। তারা প্রত্যেকটা ডট কানেক্ট করে একটা জোরালো ইনভেস্টিগেশন শুরু করে। ক্যাপ্টেন চোপড়ার সেই মিসিং ডায়েরি আর দুজন আই উইটনেস ভগবান দাস আর ইন্দ্রজিৎ সিং এর বয়ান, সব জায়গাতেই একটা গাড়ির উল্লেখ ছিল, যার রং ছিল মাস্টার্ড আর গাড়িটা ছিল একটা ফিয়াট। পুলিশ এবার পুরো শহর জুড়ে ওই গাড়িটাকে খুঁজতে শুরু করে। অবশেষে 31শে আগস্ট একটা ব্রেক থ্রু আসে। উত্তর দিল্লির মজলিস পার্ক এলাকার 10 নম্বর গলির বাইরে একটা ঘটনা ঘটে। ওই এলাকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লোকজন নোটিস করে একটা ফিয়াট গাড়ি লাভারিস কন্ডিশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গাড়িটার নাম্বার প্লেট VHD 7034 এবং বিষয়টা সন্দেহজনক দেখে তারা লোকাল পুলিশ স্টেশনে ইনফর্ম করে। খবরটা পাওয়া মাত্রই ফ্লাইং স্কোয়াড, CID ক্রাইম ব্রাঞ্চ আর সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিম স্পটে আসে। গাড়ির লক খুলে ভেতরে ঢুকতেই অফিসাররা পুরোপুরি শকড হয়ে যায়। এটা কোনো নর্মাল গাড়ি নয়, এটা একটা আস্ত চলন্ত ক্রাইম সিন। গাড়ির সামনের গ্রিলটা কেউ চেঞ্জ করে দিয়েছে, ভেতরের স্টেরিও আর স্পিকারগুলোও মিসিং। পুলিশ যখন ওই গাড়ির ডিকি খোলে তখন সেখান থেকে জাল নাম্বার প্লেটের একটা খনি আবিষ্কার হয়। অপরাধীরা পুলিশকে কনফিউজ করার জন্য এগুলো বারবার বদলে ইউজ করত। গাড়ির ডিকি থেকে DA 121 আর HRF 5411 নম্বরের নাম্বার প্লেট পাওয়া যায়। আরও একটা প্লেট পাওয়া যায় যার এক পাশে পেইন্ট করে লেখা DHD 7034 আর ঠিক উল্টো পিঠে লেখা HRK 8930। মনে আছে এই গাড়ির নাম্বারটা? এই গাড়ির নাম্বারটা দেখেই প্রত্যক্ষদর্শীরা কমপ্লেন করেছিল। ফরেন্সিক এক্সপার্টরা যখন ওই প্লেটের পেইন্ট কেমিক্যাল দিয়ে রিমুভ করে তখন ভেতরের মেটাল থেকে আসল নাম্বারটা স্ক্র্যাচ হয়ে বেরিয়ে আসে। আসল নাম্বারটা ছিল DHI 280। আর এই নাম্বার প্লেটটা দেখেই অফিসারদের মনে পড়ে যায় 26শে আগস্ট রাত্রেবেলা ওয়েলিংটন হাসপাতালে ব্যান্ডেজ করাতে আসা সেই বিনোদ আর হরভজন সিং এর কথা। পুলিশ এবার ওই নাম্বারের সোর্স ধরে গাড়ির লিগ্যাল ওনারকে খুঁজতে শুরু করে। জানা যায় ওই গাড়ির অরিজিনাল নাম্বার হচ্ছে DA 121 এবং এর মালিকের নাম অশোক শর্মা। অশোকবাবু পুলিশকে জানান 19শে আগস্ট দিল্লির অশোকা হোটেলের পার্কিং থেকে এই ফিয়াট গাড়িটা চুরি হয়ে যায়। এবার পুলিশ শিওর হয়ে যায় যে চোরেরা গাড়িটা চুরি করার পর থেকেই এটা দিয়ে ক্রাইম করে বেড়াচ্ছে। ফরেন্সিক টিম গাড়ির ভেতর থেকে খুব সাবধানে স্যাম্পল কালেক্ট করে। রিয়ার ভিউ মিরর আর জানলার গ্লাস থেকে অপরাধীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়। গাড়ির ম্যাট আর সিটের তলা থেকে বেশ কিছু হেয়ার স্যাম্পেলও পাওয়া যায়। গাড়ির সিট এবং ইনসাইড রুফের উপর রক্তের দাগ তখনও স্পষ্ট লেগে আছে। ল্যাবে এই ব্লাড স্যাম্পেল টেস্ট করে সায়েন্টিস্টরা দেখে এখানে দু রকমের ব্লাড গ্রুপ আছে, একটা হচ্ছে AB গ্রুপ, আরেকটা A গ্রুপ। পরে জানা যায় এই AB গ্রুপের ব্লাডটা ছিল গীতা আর সঞ্জয়ের, আর A গ্রুপটা ছিল অপরাধীদের। এবার মজলিস পার্কের যে গলির বাইরে গাড়িটা পাওয়া যায় সেখানকার লোকজনকে জেরা করে পুলিশ একটা বড়সড় ক্লু পায়। সেখানে জানা যায় 24শে আগস্ট দুজন লোক মজলিস পার্কের 3 নম্বর গলির B314 নম্বর নামের একটা বাড়িতে এসেছিল। বাড়িটা ছিল সোহানলাল নামের এক ব্যক্তির। তারা সোহানলালকে 2 মাসের অ্যাডভান্স ক্যাশ টাকা দিয়ে ঘরটা ভাড়া নেয়। 31শে আগস্ট গলির মুখে গাড়িটা সিজ হওয়ার পর থেকেই ওই 2 ভাড়াটে রুম লক করে রাতারাতি ভ্যানিশ হয়ে যায়। পুলিশ ল্যান্ডলর্ডের দেওয়া ডেসক্রিপশন মিলিয়ে আর্টিস্টদেরকে দিয়ে অপরাধীদের 2টো স্কেচ বানায় এবং সেই স্কেচের মাধ্যমেই পুলিশ অবশেষে এই দশকের সব থেকে কুখ্যাত 2 খুনি আর সাইকোপ্যাথের আসল নাম জানতে পারে, যাদের একজনের নাম ছিল রঙ্গা আর অন্যজনের নাম বিল্লা। স্কেচ রিলিজ হওয়ার পর রঙ্গা আর বিল্লার নাম পুরো ভারতের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গীতা আর সঞ্জয়ের এই নৃশংস মার্ডার কেসটা দেশের মানুষের বিবেককে ভীষণভাবে নাড়িয়ে দেয়। খবরের কাগজগুলো এই ঘটনাকে ক্রাইম অফ দ্য ডিকেড বলে হেডলাইন করে। চারিদিকে তখন পাবলিক দলে দলে রাস্তায় নেমে প্রোটেস্ট শুরু করে এবং পরিস্থিতি এতটাই সেন্সিটিভ হয়ে যায় যে দেশের বড় বড় লিডার আর তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে ক্যাপ্টেন চোপড়ার বাড়িতে যান এবং সেখানে গিয়ে মা বাবাকে সান্ত্বনা দেন
আর জাস্টিসের আশ্বাস দেন। কয়েকদিনের মধ্যেই খুনের ছবি আর স্কেচ দেশের প্রত্যেকটা কোণায় দেওয়ালে দেওয়ালে সাটিয়ে দেওয়া হয়। তাদের ধরিয়ে দেওয়ার জন্য বড় অঙ্কের রিওয়ার্ডও অ্যানাউন্স করা হয়। অথচ 13 দিন কেটে যাওয়ার পরেও পুলিশ তখনও অথই জলে। অবশেষে ডেট আসে 1978 সালের 8ই সেপ্টেম্বর। কালকা মেল এক্সপ্রেস ট্রেনটা খুব দ্রুত দিল্লির দিকে ছুটে আসছে। ট্রেনটা যখন আগ্রার কাছাকাছি যমুনা ব্রিজ স্টেশন ছাড়ে, তখন দুজন প্যাসেঞ্জার তড়িঘড়ি করে একটা বগিতে উঠে পড়ে। ওই বগিতে ওঠার সময় তারা খেয়াল করেনি যে ওই বগিটা ইন্ডিয়ান আর্মির জন্য রিজার্ভ ছিল। ট্রেনের ওই বগিতে করে বেশ কয়েকজন সেনা অফিসার দিল্লির দিকে ফিরছিলেন। ওই বগির ভেতরে উপস্থিত ল্যান্স নায়েক গুরতেজ সিং আর এবি শেট্টি নামের 2 আর্মি পার্সোনাল ওই 2 সিভিলিয়ানকে দেখে জিজ্ঞেস করে তারা এই বগিতে কেন উঠেছে। তখন ওই লোকগুলো জানায় যে তারাও আর্মিতে জব করে। যথারীতি ল্যান্স নায়েক গুরতেজ সিং তখন তাদের কাছে তাদের আইডেন্টিটি কার্ড দেখতে চান। আর এই কথা শুনেই একজন অন্যজনকে অদ্ভুত একটা ইনস্ট্রাকশন দেয়। সে বলে, একে ভরা আইডি কার্ড দেখাও। আর এই রহস্যময় কোড ওয়ার্ডটা শোনার সাথে সাথেই জওয়ানদের মনে ডাউট তৈরি হয়। আর ঠিক তখনই ওই দুজনের মধ্যে একজন পকেটে হাত দিয়ে কিছু একটা বের করতে যাচ্ছিল, কিন্তু জওয়ান গুরতেজ সিং 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ক্ষিপ্ততার সাথে ওই দুটো হাত চেপে ধরেন এবং বাকি সৈন্যরাও সাথে সাথে ওই দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে কন্ট্রোল নিয়ে নেয়। দুজনকে আটকে রাখার পর সেনা কর্মকর্তা এবি শেট্টির চোখ যায় তার কাছে থাকা নবযুগ নামের একটা হিন্দি নিউজ পেপারের ফ্রন্ট পেজে। সেখানে রঙ্গা আর বিল্লার স্কেচ বড় বড় করে ছাপা হয়েছিল। জওয়ানরা তখন ওই খবরের কাগজের ছবিটার সাথে এই দুজনকে মিলিয়ে দেখতে থাকে এবং দুজনকে পাশাপাশি মিলিয়ে দেখতেই আর্মি অফিসাররা বুঝে যায় এরা দুজন আর কেউ নয়, ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রঙ্গা আর বিল্লা। মিলিটারি জওয়ানরা তখন নিজেদের স্টাইলে ইন্টারোগেশন শুরু করে এবং সেই ইন্টারোগেশনে তারা জানায় তাদের আসল নাম জসবীর সিং উর্ফে বিল্লা আর কুলজিৎ সিং উর্ফে রঙ্গা। পরের দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর আনুমানিক ভোর 3:30 বাজে কালকা মেল এক্সপ্রেস যখন নিউ দিল্লি স্টেশনে এসে থামে, সৈন্যরা তখন রঙ্গা আর বিল্লাকে ট্রেন থেকে নিচে নামায়। স্টেশনের ডিউটিতে থাকা রেলওয়ে পুলিশ আর দিল্লি পুলিশের HSOর হাতে হ্যান্ড ওভার করা হয়। পুলিশ তাদের তল্লাশি করে বিল্লার পকেট থেকে একটা কার্তুজ আর রঙ্গার ব্যাগ থেকে একটা ছোট্ট কৃপান উদ্ধার করে। কিন্তু পুলিশ রিমান্ডে নেওয়ার পর রঙ্গা আর বিল্লা ম্যাজিস্ট্রেটের সামনে তাদের জুডিশিয়াল কনফেশন দেয়। তারা নিজেদের বাঁচাতে একে অপরের উপর ব্লেম গেম খেলছিল। তবে দুদিনে সেই লম্বা স্টেটমেন্ট থেকে 26শে আগস্টের সেই ব্ল্যাক নাইটের কমপ্লিট পিকচারটা সামনে আসে। রঙ্গা আর বিল্লা বোম্বে পুলিশের রেকর্ডে খুব কুখ্যাত অপরাধী ছিল। সেখানে তারা দুজন আরব ন্যাশনালকে মার্ডার করেছিল এবং একটা বাচ্চাকে কিডন্যাপ করে তার ফ্যামিলির থেকে হেভি অ্যামাউন্টের র্যানসম আদায় করেছিল। তারপর বোম্বে পুলিশের তাড়া খেয়ে এরা দিল্লি পালায় এবং এখানে এসে দিল্লির বড়লোক ফ্যামিলির বাচ্চাদেরকে কিডন্যাপ করে বড় অ্যামাউন্টের টাকা কামানোর ছক কষে। সেই পারপাসে তারা 19শে আগস্ট অশোকা হোটেলের সামনে থেকে সেই ফিয়াট গাড়িটা চুরি করে। এরপর তারা কানট প্লেস আর ডিফেন্স কলোনি এরিয়াতে শিকার খুঁজতে থাকে। এবার ফিরে যাই 26শে আগস্টের সেই সন্ধ্যায়। টাইম তখন 6:15। গীতা আর সঞ্জয় অল ইন্ডিয়া রেডিওর দপ্তরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ি থেকে বেরানোর সাথে সাথে বৃষ্টি শুরু হওয়াতে ওই রাস্তা দিয়ে যাওয়া নেভির একজন পরিচিত ডক্টর MS নন্দা তাদেরকে দেখতে পান। তিনি ওই 2 ভাই বোনকে চিনতে পেরে নিজেই গাড়িতে লিফট দেন। ডক্টর নন্দা তাদেরকে গোল ডাকখানার কাছে জিসাস অ্যান্ড মেরি স্কুলের একদম সামনে ড্রপ করে তার বাড়ি চলে যান। বাচ্চারা যখন সেখানে দাঁড়িয়ে অন্য গাড়ির কথা ভাবছে, ঠিক তখনই রঙ্গা আর বিল্লার সেই চুরি করা ফিয়াট কারটা এসে দাঁড়ায় তাদের সামনে। গাড়ি থেকে রঙ্গা আর বিল্লা খুব মার্জিতভাবেই ইংলিশে কথা বলতে শুরু করে, যাতে বাচ্চারা তাদেরকে জেন্টলম্যান ভাবে। বাচ্চারা যখন বলে তারা অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রাম করতে যাচ্ছে, তখন তারা বাচ্চাদের বলে যে তারাও ওদিকেই যাচ্ছে এবং তাদেরকে ড্রপ করে দেবে। সরল বিশ্বাসে গীতা আর সঞ্জয় ওই গাড়ির ব্যাক সিটে বসে পড়ে এবং বাচ্চারা গাড়িতে বসা মাত্রই গাড়ির দরজা লক হয়ে যায়।
আসলে রাঙ্গা আর বিল্লা আগে থেকেই দরজার ভেতরের লক আর হ্যান্ডেলগুলো এমনভাবে ভেঙে রেখেছিল যাতে একবার এই গাড়ির ভেতরে কেউ ঢুকলে আর কোনোভাবেই দরজা খুলে বাইরে বেরোতে না পারে। একটু দূরে যাওয়ার পরেই বাচ্চারা নোটিস করে গাড়িটা রেডিও স্টেশন ছেড়ে সম্পূর্ণ ভুল একটা রাস্তার দিকে এগোচ্ছে। গীতা আর সঞ্জয় তখন চিৎকার শুরু করে এবং তখন রাঙ্গা আর বিল্লা নোংরা ভাষায় তাদেরকে গালিগালাজ করে নিজেদের আসল রূপ দেখায়। ক্লাস 10-এর সঞ্জয় ভয় না পেয়ে চলন্ত গাড়ির ভেতরেই রাঙ্গার উপর ঝাঁপিয়ে পড়ে। সে ড্রাইভিং সিটে থাকা রাঙ্গার পিঠে অনবরত লাথি মারতে শুরু করে। এই ধস্তাধস্তির সময় গাড়ির ভেতরে থাকা কৃপান দিয়ে সঞ্জয়ের কাঁধে প্রথম কোপটা বসানো হয়। এই রক্তাক্ত অবস্থাতেই গাড়িটা দিল্লির রাস্তায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুরেছিল, যেখানে ভগবান দাস আর ইন্দ্রজিৎ সিং সেটা দেখতেও পেয়েছিলেন। এবং রাত যখন 7:30 বাজে তখন তার এই গাড়িটা নিয়ে পৌঁছে যায় বুদ্ধ জয়ন্তী পার্কের একটা পার্কিংয়ে। এবার সেখানে পৌঁছে কথা প্রসঙ্গে যখন বাচ্চারা জানায় যে তাদের বাবা একজন নেভি অফিসার, তখন রাঙ্গা আর বিল্লার মনে ভয় ঢুকে যায়। তারা ভাবে মিলিটারি অফিসাররা যদি কোনোভাবে জানতে পারে তাহলে ওখানেই শুট করে দেবে। রাঙ্গা গাড়ি থেকে নেমে বাচ্চাদের জন্য 3টে ক্যাম্পা কোলা আর 2টো আইসক্রিম কিনে আনে। সঞ্জয় কোলাটা খায় না। এদিকে গীতার রিকোয়েস্টে তাকে আইসক্রিম খাওয়ানো হয়, যা পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টেও পাওয়া গেছিল। বিল্লা গীতাকে থ্রেট করে একটা অফার দেয় যে তারা এক জুয়েলারকে লুট করতে চায়। গীতা যদি রাস্তায় দাঁড়িয়ে লিফট চাওয়ার ভান করে সেই জুয়েলারের গাড়িটা থামিয়ে দেয়, তবে কাজ শেষে ভাই বোন দুজনকে ছেড়ে দেওয়া হবে। বাচ্চারা এই প্রস্তাবে সাফ মানা করে দেয়। এই সময় পার্কিং এর গার্ড গাড়িটাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে 2বার এসে ধমক দেয়। প্রথমবার বিল্লা তাকে কিছু টাকা টিপস দিয়ে বিদায় করলেও দ্বিতীয়বার গার্ড কড়া মুখ দেখালে বিল্লা গাড়িটা নিয়ে পার্কের আরো ভেতরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে তারা চারপাশ পুরোপুরি নিঝুম হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত যখন আরো গভীর হয়, গাড়িটা দিল্লির রিজ জঙ্গলের এক নির্জন কাঁচা রাস্তায় এসে থামে। বিল্লার নির্দেশে রাঙ্গা গাড়িটার ডিকি থেকে চাঁদনি চক থেকে ধার করে আনা প্রায় 3 ফুট লম্বা একটা বড় তলোয়ার বের করে আনে। এরপর বিল্লা রাঙ্গাকে বলে আগে এই ছেলেটাকে শেষ করতে হবে। রাঙ্গা সঞ্জয়কে টেনে গাড়ি থেকে নামিয়ে ওই ঝোপের ভেতরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে রাঙ্গা যখন তলোয়ার দিয়ে সঞ্জয়ের উপর ফার্স্ট অ্যাটাকটা করে, সঞ্জয় তখন যন্ত্রণায় চিৎকার করে উঠে জিজ্ঞেস করে, তোমরা আমাকে মারছো কেন? আমাকে মেরো না। এবং এইভাবে সঞ্জয় ছটপট করায় রাঙ্গার প্রথম কোপটা লক্ষ্যভ্রষ্ট হয়ে কাঁধে লাগে। এটা দেখে বিল্লা রেগে গিয়ে রাঙ্গার হাত থেকে তলোয়ারটা কেড়ে নেয় এবং রাঙ্গার উদ্দেশ্যে চরম গালি দিয়ে বলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এবং এরপর বিল্লা অত্যন্ত নিষ্ঠুরতার সাথে সঞ্জয়ের উপর অবিরাম কোপ চালাতে থাকে এবং ততক্ষণ অব্দি কোপ চালাতে থাকে যতক্ষণ না সঞ্জয়ের বডিটা পুরোপুরি নিথর হয়ে যায়। এবং যখন সঞ্জয় পুরোপুরি শান্ত হয়ে যায় তখন তার বডিটাকে টেনে গভীর ঝোপের মধ্যে লুকিয়ে দেয়। সঞ্জয়কে মারার পর রাঙ্গা যখন গাড়ির ভেতরে ফিরে আসে, সে একটা ভয়াবহ দৃশ্য দেখতে পায়। গাড়ির পেছনের সিটে গীতার দেহে কোনো পোশাক ছিল না। বিল্লা তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট চালাচ্ছিল এবং বিল্লাকে এই অ্যাসল্ট করতে দেখে রাঙ্গাও তারপর এই একই কাজ করে। এই চরম নরক যন্ত্রণার মধ্যেও গীতা নিজের সাহস হারায়নি। সে সুযোগ বোঝে গাড়ির ভেতরে রাখা অন্য একটা ছোট্ট অস্ত্রের উপর হাত বাড়ায়, সেটাকে মুঠো করে ধরে আচমকা বিল্লার মাথায় সজোরে আঘাত করে। গীতার ওই পাল্টা আঘাতেই বিল্লার কপালে ওই 5 ইঞ্চির গভীর ক্ষতটা তৈরি হয়েছিল। এবার নিজের মাথায় চোট লাগতেই বিল্লা তখন রাগে অন্ধ হয়ে যায়। সে নিজের বড় তলোয়ারটা নিয়ে গীতার উপর ঝাঁপিয়ে পড়ে। তার ঘাড় আর হাতে একের পর এক মারাত্মক কোপ বসাতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চলন্ত গাড়ির ভেতরেই গীতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং এইভাবে 2 ভাই বোনকে খুন করার পর তাদের লাশটা জঙ্গলে ফেলে আসে রাঙ্গা আর বিল্লা। এরপর বিল্লা নিজের মাথা থেকে বের হওয়ার রক্ত থামাতে সরাসরি চলে যায় ওয়েলিংটন হাসপাতালের দিকে, আর সেখানে গিয়ে পুলিশের কাছে ছিনতাইয়ের সেই মিথ্যে গল্প ফাঁদে। রাঙ্গা আর বিল্লা অ্যারেস্ট হওয়ার পর পুলিশ তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। আগ্রার সীতা গেস্ট হাউস আর বিভিন্ন হোটেল থেকে উদ্ধার হয় ইউজ করা সেই বড় তলোয়ার আর কৃপান। এরপর ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের সমস্ত দোষ স্বীকার করে ওরা দুজন।
কিন্তু আইনের লড়াই শুরু হতেই রঙ্গা আর বিল্লা দুজনেই হঠাৎ করে আদালতের সামনে দাঁড়িয়ে নিজেদের দেওয়া সমস্ত স্টেটমেন্ট কমপ্লিটলি উইথড্র করে নেয়। তারা দাবি করতে থাকে যে তারা কোনো ক্রাইম করেনি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ব্লাড স্যাম্পল আর হ্যান্ড রাইটিং সমস্ত প্রমাণ তাদের বিরুদ্ধে থাকায় ট্রায়াল কোর্টে রঙ্গা আর বিল্লাকে দোষী সাব্যস্ত করা হয়। ইন্ডিয়ান পেনাল কোডের 302 ধারা অনুযায়ী তাদেরকে ডেথ পেনাল্টি দেওয়া হয়। জাজ তার রায় শোনানোর সময় বলেন, বাচ্চাদের উপর এই লেভেলের স্যাডিস্টিক আর নৃশংস টর্চারের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট না দিলে জাস্টিস ফেইলিয়ার হবে। এবার এই রায়ের বিরুদ্ধে অপরাধীরা সুপ্রিম কোর্টে আবার পিটিশন ফাইল করে, কিন্তু 1980 সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন চিফ জাস্টিস YV চন্দ্রচূড়ের বেঞ্চ তাদের সব আপিল ডিসমিস করে ফাঁসির রায় বহাল রাখেন। এরপর রঙ্গা আর বিল্লা প্রেসিডেন্টের কাছেও মার্সি পিটিশন পাঠায়, কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট নীলাম সঞ্জীবা রেড্ডি কোনো রকম ডিটেলড এক্সপ্লেনেশন ছাড়াই এই আবেদন খারিজ করে দেয়। অবশেষে আসে ফাঁসির দিন 1982 সালের 31শে জানুয়ারি সকালবেলা। তিহারের হিস্ট্রিতে এটা ছিল অন্যতম ক্যাপিটাল এক্সিকিউশন। সকালে যখন তাদের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, গলায় দড়ি পরানো হয়, তখন ওই দুই খুন দুই রকম রূপ দেখা যায়। জল্লাদ যখন ফাঁসির দড়ি রেডি করছিল, বিল্লা তখন মৃত্যুর ভয়ে আর অনুশোচনায় বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। অন্যদিকে রঙ্গা তখনও সমান অহংকারে কিছু রিলিজিয়াস স্লোগান আর জয়ধ্বনি দিচ্ছিল। একদম ঠিক টাইমে লিভার টানার সাথে সাথে নিচের তক্তা সরে যায় এবং একসাথে দুই অপরাধী নিচে ঝুলে পড়ে। জেলের রুল অনুযায়ী ফাঁসি দেওয়ার পর বডি দুটোকে প্রায় 2 ঘন্টা ওই একই রকম কন্ডিশনে ঝুলিয়ে রাখতে হয়, যাতে মৃত্যু পুরোপুরি কনফার্ম হয়ে যায়। কিন্তু 2 ঘন্টা পর জেলের ডাক্তার আর অফিসিয়ালরা যখন বডি চেক করতে নিচে নামেন, তখন সবার রক্তহীন হয়ে যায়। ডাক্তাররা দেখেন বিল্লা সাথে সাথেই মারা গেছে, কিন্তু 2 ঘন্টা ফাঁসির দড়িতে ঝুলে থাকার পরেও রঙ্গার পালস তখনও সচল। এবং এই অদ্ভুত মিরাকেলটা দেখে জেলের অফিসাররা চরম হতভম্ব হয়ে যায়। যেহেতু এটা একটা হাই প্রোফাইল ন্যাশনাল কেস ছিল, তাই ফাঁসিটা কমপ্লিট করা লিগ্যাল অব্লিগেশন ছিল। সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য জেলেরই একজন স্টাফ তড়িঘড়ি করে ফাঁসির মঞ্চের নিচের কোঠরিতে ঢুকে সে রঙ্গার ঝুলন্ত 2 পা শক্ত করে চেপে ধরে নিজের পুরো বডি ওয়েটটা দিয়ে নিচের দিকে টানতে থাকে। রঙ্গার বডির উপর হেভি প্রেসার ততক্ষণ অবধি রাখা যায় যতক্ষণ না তার ভেতরের শ্বাসটুকু পুরোপুরি বের হয়ে যায়। এবং এইভাবে বেশ কিছুক্ষণ চেপে ধরার পর ডাক্তার আবার এক্সামিন করে রঙ্গাকে অফিসিয়ালি ডেড ডিক্লেয়ার করেন। এবং এইভাবেই ক্লোজ হয় এই 2 নরপিশাচ রঙ্গা আর বিল্লার কেস। তো এই ছিল আমাদের আজকের কেস। সে 1978 থেকে শুরু করে আজ অবধি এই কেসটা ভারতের অপরাধ হিস্ট্রিতে একটা নজিরবিহীন কেস হয়েছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই কারণে এটা নিয়ে নানা রকম সিনেমা সিরিজ তৈরি হয় মাঝে মাঝে। এটা নিয়ে আগেও একটা সিরিজ হয়েছিল, আমার ব্ল্যাক ওয়ারেন্ট বলে একটা সিরিজ হয়েছিল তিহার জেলকে নিয়ে। সেখানে ওই দুজনকে দেখানো হয়েছিল, ওই দুজনের ফাঁসির ঘটনাটা দেখানো হয়েছিল। যাই হোক, এই কেসটা খুব ইম্পর্টেন্ট, ভারতের ল অ্যান্ড অর্ডারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কেস এবং সাধারণ নাগরিকদের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট কেস। আপনারা যদি রাগ সিরিজটা এখনো না দেখে থাকেন, দেখতে পারেন, খুব ভালো একটা সিরিজ। বাট সেখানে অনেক কিছুই অবশ্যই করতেই হয়, কল্পনার সাহায্য নিয়ে গল্পটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করেছে, যার ফলে অনেক কিছুই অতিরঞ্জিত মনে হয়েছে আর কি। বাট এই ছিল কেস। আমি যেটা বললাম মোটামুটি এরকমই ঘটনা ঘটেছিল সেদিন। বাট যে ঘটনাটা ঘটেছিল সেটা অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং পাশবিক বলা যায় আর কি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।